আপনি এখন বলেন আপনি আর বলেন I'm going for my opinion. I'm going to tell you the truth. Asker political bias. No, political bias. There is some false information. No. Just to put without any evidence. No, with evidence. We have with evidence. First of all, আপনাকে বলি. ফজলুর রহমান বিএনপি একজন কেন্দ্রীয় বিখ্যাত নেতা। কি কিসের নেতা? কে নেতা? আপনার বিএনপি বলছে যে সে বিএনপি নেতা বলেছে। কোন দলে? কোন দলে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। কি হয়েছে তাতে? কি হয়েছে? তাকে আপনি অ্যাকনলেজ করতেছেন। এখন পর্যন্ত যে লোকটা শেখ মুজিবের বন্দনা গায়, আপনি শেখ মুজিবের কার কথা বলতে? কার কথা? কে শেখ মুজিব খান? তো আজকে শেখ মুজিব আওয়ামী লীগের বন্দনা গাওয়ার পরে সেই লোকটা কার কথা বলছেন? কে? ফজলুর রহমানের কথা বলছেন। সে ফজলুর রহমান আজকে বাংলাদেশে যদি বিএনপিতে অ্যাকনলেজ পায়, আচ্ছা, তার সকল অপরাধগুলো কর্মকাণ্ডগুলো প্রতিদিন আওয়ামী লীগের মতো করার পরে, কাউয়া কাদারের মতো সে বক্তব্যগুলো দেওয়ার পরে, তারপরেও তার বিরুদ্ধে যদি স্টেটমেন্ট না নেয়, তার মানে প্রমাণ হয় যে আপনি তাকে পেলে পুষে রাখতে চান। এট দ্য সেম টাইম একটা লোক যখন একটু ডানপন্থী, ইসলামপন্থী, ভালোপন্থী কথা বলে, আপনাদের মধ্যে কেউ তাদেরকে বলেন যে সেই লোকটা অমুকের দলের ভাইয়াস। এখন অন্যায় করলে অন্যায়কারীর প্রতিবাদ করতে। এখন না আমি একটু জানতে চাই জনাব হাসনাত আলী। এখন না হাসি না, আমি দিচ্ছি না, কারণ হলো আপনার খুব ইন্টারেস্টিং একটা তর্ক আমরা করছি। এটা একদম ইনডোর তর্ক বলুন আর যাই বলুন, আমরা কথাবার্তা বলছি। কারণ খুবই এখানে সবাই আপসেট। একটু বলি, সবাই আপসেট কারণ হলো মিডফোর্ডে যেভাবে একজনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে একজনকে পাথর দিয়ে কি বলবো এটাকে, নিক্ষেপ করা নয়, পাথর দিয়ে বাড়ি দিয়েই হবে। নিক্ষেপ তো একটা হলো যে আপনি নিক্ষেপ করলেন লাভ, কিন্তু ছেঁচা হয়েছে, একজন থেতলে দেওয়া হয়েছে। এরকম একটা নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর আপনি এই হত্যাকাণ্ডকে কিভাবে ডিফাইন করবেন? কিভাবে ডিফাইন মানে এটা কারা করেছে বলুন? মানে ইতিমধ্যে কাদের উপর দায় এসছে বলেন আপনি? আপনার মনে থাকবার কথা, নির্বাচনের আগে যখন ট্রেনে যখন আগুন লাগায়, এখানে কোনো তখন আগুন লাগায়, তখন সেই সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আমি চ্যানেল 24 টক শো, উনি উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট এভিডেন্স বলে দিলেন যে বিএনপি জামাত এটা করেছে। সেদিনও প্রতিবাদ করছি, আজকেও প্রতিবাদ করছি। ঘটনাটা নৃশংস, নিন্দা জানাই, দৃষ্টান্তমূলক শাস্তি জানাই। কিন্তু আপনি কে ভিক্টিমাইজ করবেন একটা দলকে? আপনি তদন্ত করেন, তাকে গ্রেপ্তার করেন, ধরে নিয়ে আসেন, ইন্টারোগেশন করেন এবং প্রকৃত অপরাধীকে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তিটা দেখানো, সেটা আমি চাই। কিন্তু দয়া করে কোনো কিছু, এটা তো নৃশংস ঘটনা, এটা তো সাফাই গাওয়ার কিছু নাই, এবং অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি আপনি দেন। কিন্তু চাঁদার জন্য একজনকে এভাবে আওয়ামী লীগ তো করে না অন্তত পক্ষে, এটা তো চাঁদার জন্য এখন কে করেছে? হ্যাঁ, অপরাধী আপনি বলতে চাচ্ছেন এখন এই অপরাধীর কোন ধরনের দলের সাথে ট্যাগ না দেওয়াই উত্তম। অপরাধী করেছে, যদি সে যদি কোনো দলের কর্মী নেতা হয়, তার চেয়ে বড় কথা হলো তাকে প্রথমে চিহ্নিত করা দরকার একজন খুনি হিসাবে, সেটি রাষ্ট্র করবে। কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা দায়িত্ব আছে তারা সেই, কিন্তু এই পরিবেশটা তৈরি হলো কেন? এই পরিবেশটার সুযোগ নিচ্ছে কারা? আপনার কান্ট্রি তো মগের মূল্য খায় নাই। এই রাষ্ট্রে 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠা দিয়া শেখ হাসিনা বাংলাদেশে প্রথম এই ধরনের গণহত্যা চালু করেছে। লগি বৈঠা দিয়ে মানুষের উপরে নৃত্য করেছে। তারপরে সেজন্য 16 বছর পর্যন্ত আমরা কথা বলেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। কোন মায়ের পুত্রের সাহস নাই, কিংবা কোন দলের, এমনকি কোন দলের চেয়ারপারসনের অধিকার নাই বাংলাদেশের কোন একজন খয়রাতি ভিক্ষুক মুসাফিরকে পর্যন্ত রাস্তায় কোন একটা দলীয় কারণ তাকে হত্যার শিকার হতে হবে। এই দায়ভার আমার, বাংলাদেশের সমগ্র রাজনীতিবিদদের। আজকের এই রাজনীতিটা এই পর্যায়ে চলে গিয়েছে সাগর ভাই। মিটফোর্ডের এই হত্যাকাণ্ডটা, আপনি এই হত্যাকাণ্ডটা কেন হয়েছে? চাঁদার জন্য যদি হয়ে থাকে, চাঁদার জন্য আমি কি 5 তারিখে জুলাই বিপ্লব করেছি? বাংলাদেশে কি চাঁদা দেওয়ার জন্য? তুমি কে? তোমাকে আমি চাঁদা দেবো কেন বাংলাদেশে? এই হত্যাকাণ্ড করে তুমি একটা প্রসঙ্গ যদি এমন হয় যে চাঁদা, তার চাঁদাটা কে তোলে? আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমি দলকে ধন্যবাদ জানাই যে বিএনপি 4000 মানুষকে আপনার বহিষ্কার করেছে, তারা সম্মানের ক্রেডিট, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি 4000 মানুষকে ট্রান্সফার করে দেন, তাদেরকে ডেকে সরকারকে বলে দেন যে এগুলোকে জেলের মধ্যে বন্দী রাখতে হবে। কিন্তু আপনি তো বিএনপির কথা বলছেন, ডক্টর হাসান আলী। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের দমন দশা হয়েছে।
একে অপরের পিছনে লাগতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু এই নৃশংস হত্যাটার এভিডেন্স বলে যে এটা কোনো ধরনের অন্যের ইন্ধনে নয়। এটা একটা সিম্পল, দেখলে বোঝা যায়। পাথর নিক্ষেপ করে অন্যের ইন্ধনে হয় না, সেটা হয় আপনাকে ক্রস ফায়ার করে, গোপনে গুলি করে, পিছন থেকে গিয়ে, অথবা ভিন্ন উপায়ে প্রকাশ্যে দিবালকের মতো। আর বাংলাদেশের চিত্রটা কি, আমাদের মানুষত্ব কোথায় গিয়েছে সাগর ভাই? মানুষ হিসেবে আমরা আছি কিনা? পাশে সবাই দাঁড়িয়ে আছে, ভয়ের রাজ্য কায়েম করার কারণে মানুষও সেখানে গিয়ে তাকে ধরছে না। এই দেশে একটা পাগলের জীবনের কি কোনো মূল্য থাকবে না? যে পাগল সেও পাগল হিসাবে মৃত্যুবরণ করবে। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি খুলনাতে আবার আরেক যুবদল সব নেতাকে, জায়গায় একই অবস্থা। আর যুবদল নেতাকে আপনার মেরে তাকে গুলি করে হত্যা করেছে, এরপর তার পায়ের রক কেটে দিয়েছে। এখন আপনাকে দেখতে হবে বাংলাদেশে এই 5ই আগস্টের পরেও বিভিন্ন পত্রপত্রিকা আসছে চাঁদা বিভিন্ন প্রভাব বিস্তার করতে গিয়ে 127 জনের অধিক মানুষ হত্যা হয়েছে। এই হত্যাগুলো কিন্তু প্রত্যেকটি নিজ দল একদল নিজের মধ্যেই চর্চাগুলো হয়েছে। এখন সেই চর্চাগুলো তো আমরা চাই না। রাজনীতির পরিবর্তন চাই, যে পরিবর্তনটা হতে হবে এরকম চাঁদাবাজ দুর্নীতিগ্রস্ত ব্যক্তি সে জামাত হইলেও থাকতে পারবে। রিয়াদ, আমরা আসলে এখানে চা খাচ্ছিলাম, যারা দেখছেন প্রিয় দর্শক, আমরা প্রায় 800 মানুষ আমি একটু জি জি এটা চায়ের আড্ডায় আমরা বসছিলাম। আমাদের সবার মন খারাপ, আমাদের সবার মন খারাপ যে ঘটনাটি ঘটেছে। আমি এখানে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের জুলাই বিপ্লবে এই ফেস দ্য পিপল আপনি অবদান রেখেছেন, আমাদের হাসনাত স্যার অবদান রেখেছে, এখানে যারা আসছেন কম বেশি সবাই দর্শক কিংবা আলোচনায় অবদান রেখেছেন। আমাদের এই জুলাই বিপ্লবের কোন জায়গায় রাইট নেই জামাতের নাম দিয়ে হোক আর হেফাজতের নাম দিয়ে হোক, আর চরমনাইয়ের নাম দিয়ে হোক আর বিএনপি আর এনসিপির নাম দিয়ে হোক, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, মানুষকে হত্যা করা, এর কোন ব্ল্যাঙ্ক চেক কাউকে দিয়ে দেওয়া হয় না। এটা আমরা দেব না। এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশে আপনাকে আমাকে রাজনীতি করতে হবে, না হয় শেখ হাসিনার চাইতেও নিকৃষ্ট পরিণতি হবে সবার, যে করবে তার হবে। এখানে কোনো একপেশে কথা নেই। জামাত করলে জামাতের হবে, হেফাজত করলে হেফাজতের হবে, বিএনপি করলে বিএনপির হবে। এই পাথর মারা কোন ধরনের একটা আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের বিভৎসতা আজকে এখানে ফুটে উঠেছে। আপনি জানবেন যে সেই মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগে তৎকালীন সময় মেয়েদেরকে মানে পাথর মেরে মেরে নিক্ষেপ করা হতো। সেই সময় বিভৎসতা আজকে বাংলাদেশে চালু করেছে কারা? সেটা যেই করুক তাকে এখানে আইনের আওতায় আনতে হবে। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছেন, তবে আপনাদের প্রতিবাদের ভাষায় সীমাবদ্ধ না থেকে আসুন, পারলে আপনাদের মধ্য থেকে একটা এমন কমিটি গঠন করুন যারা এই সকল আমরা কনক্লুশনে যাব। জি, দেশের সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, মানে এই ধরনের এই ঘটনার জন্য আপনি কি দেশের সরকারকেই সম্পূর্ণ দায় দিতে যাচ্ছেন, নাকি যে দলগুলোর কারণে এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে দলগুলোর কর্মীরা, সমর্থকরা বা নেতারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের দায় কি দেওয়ার সুযোগ আছে? আমি একবারের জন্য বলিনি তারা দায়মুক্ত, কিন্তু আমি বলছি যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম দায়ী হলো দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি গুলি করে মানুষ করবেন, মানুষ হত্যা করবেন, এরকম বোধহয় দেশের আইন পারমিট করে না। হাজু ভাই যেভাবে বলছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। তার মানে এখানে সরকারের একটা বড় ব্যর্থতা আছে। ঘটনাটা নৃশংস একটি ঘটনা, নিন্দনীয় ঘটনা, এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, দেখেন যখন অপরাধী অপরাধ করে পার পেয়ে যায়, যখন বিচার হয় না, তখন এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটতে থাকে। রাইট। এই সরকার তেমন কিছু দেখাতে পারেনি এখন পর্যন্ত। সরকারটা আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত যে মানের আমরা চেয়েছিলাম, আমি ওনার সাথে একমত। 5 তারিখের পরে তো এরকম আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চাইনি। কিন্তু এটাও তো বাস্তবতা যে স্বৈর শাসকের যে দোসরগুলো ছিল, যারা গত 18 বছর ধরে ওই সরকারকে পাহারা দিয়েছে, তাদেরকে কি প্রশাসন থেকে সরাতে পেরেছি? তাদেরকে পুলিশ বাহিনী থেকে সরাতে পেরেছি? আমরা কি পুলিশ বাহিনী সৌদি আরব থেকে হাওলাত করে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দিয়েছি যে তারা এখানে সব একবারে ইসলামী শাসন কায়েম করে দেবে? আসলে বিষয়টা তো এরকম না। এই জন্যই আমি মনে করি যে জুলাই বিপ্লবের যে মূল চেতনার জায়গা, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচন নিয়ে পরে আসছে। আমরা এখন আজকে দুজন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা সেই হত্যার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বিতর্কটা আমরা শুধুমাত্র ফ্র্যাঙ্কলি আমাদের টেবিলে, আমার অফিসে, ফেস দ্য পিপলের মিডিয়া অফিসে, ঢাকার কারওয়ান বাজার থেকে আমরা জাস্ট আড্ডা করছিলাম। এমন সময় আমাদের সামনে এই দুটি খবর এসছে। একটি হলো খুলনাতে একজনকে খুব নৃশংসভাবে তার পায়ের রক কেটে তাকে গুলি করে হত্যা করেছে, আরেকটি হলো ঢাকার মিটফোর্ড
হসপিটালের সামনে যেই পাথর নিক্ষেপ করে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটি আসলে আমাদের অনেকেই এই ভিডিও দেখতে পারেননি। ইভেন যিনি কথা বলছেন ডক্টর হাসানাত আলী, তিনি নিজেও এই ভিডিওটি দেখতে পারেননি। আমরা কেউ এই ভিডিওটি দেখতে এতটা নৃশংস। আমি আরো কয়েকজন আছেন আমাদের সামনে স্নিগ্ধা আছেন, আমাদের সামনে রতন আছেন, আমাদের সামনে ইসমাইল সম্রাট আছেন, আমরা আড্ডা করছিলাম, আমাদের সামনে রিয়াদ আছেন। আমি একটু ইয়ার কথা শুনতে চাই। হ্যাঁ স্নিগ্ধা, এই ঘটনাটি শুনে কেমন লাগছে? এটিকে কিভাবে দেখছেন? এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ আছে? রাজনৈতিকভাবে দেখার আরেকটু লাইভলি বলতে হবে, কাছে আসুন। রাজনৈতিকভাবে দেখার আগে আমার কাছে প্রথম ব্যাপার যেটা আমার মনে হয় যে আমরা তো দিন শেষে মানুষ। রাজনীতি একটা বিষয় যে হ্যাঁ আমি রাজনীতি করি, তারপরেও তো আমাদের সবার পরিবার পরিজন আছে। আমার প্রথম কথা হলো যে আমরা যেটা জানতে পেরেছি যে এই ছেলেটা নাকি হকার। তো হকারদের চাঁদাবাজি, আমার কথা হচ্ছে যে হকারদের কাছ থেকে চাঁদাবাজি চেয়েছে নাকি চাঁদা না পেয়ে হকারের কাছ থেকে? চাঁদা ইস্যুতে ওই যাকে মেরেছে সে একজন হকার, আমরা এখন স্পষ্ট না তার কাছ থেকে চাঁদা চেয়েছে, সে মানে চাঁদা পায়নি, মানে যারা মেরেছে তারা তার কাছে চাঁদা পায়। আমার যে ব্যক্তিগতভাবে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমার কথা হলো যে একজন হকার বা যেই হোক না কেন, আমি হকার, আমি কেন চাঁদা দিব আপনাকে? আমি কি আপনার জায়গায় আমি দোকান করছি? এবং বিশেষ করে গত 5 তারিখের পর, গত 5 তারিখের পরে যখন আমার বাক স্বাধীনতা আসছে, আমরা বলতেছি আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি, তাহলে আমরা স্বাধীন কোথায় হলাম? আগে না হয় এক গ্রুপকে দিতাম চাঁদা, এখন আরেক গ্রুপকে দিচ্ছি। না হয় আগে এক গ্রুপ নির্দিষ্ট একটা গ্রুপ চাঁদাবাজি করতো, এখন তো কয়েকটা গ্রুপ হয়ে গেছে। মানে হকাররা মানে যারা ব্যবসা করতে আসছে তারাও তো কনফিউজ যে তারা দিবে কাকে। আগে তো একটা দলের ট্যাগ ছিল যে হ্যাঁ নির্দিষ্ট ভাবে এদেরকে দিতে হচ্ছে, এখন কিন্তু কয়েকটা দল চলে আসতেছে এবং নিজেদের মধ্যে দলের মধ্যে নিজেদের মধ্যে গ্রুপিং। লাইক দেখা গেছে যে আমি একটা দল করি, আমার দল থেকে একজন আসছে, আবার আমার দলেরই আরেকজন গিয়েছে আরেক পোস্টে। তো এই যে বিষয়গুলো আমরা চাঁদা কেন দিব? তাহলে আমরা আসলে কোথায় স্বাধীন হইলাম? আর একটা মানুষকে এত সহজভাবে মেরে ফেলতেছি, আমাদের ভিতরে কোনো ভয় ডর নাই, আমরা দেখতেছি যে ভিডিও করতেছে বা ক্যামেরা আছে, কোনো টেনশন নাই আমাদের। এবং এত মানুষ দেখে তাকিয়ে আছে, মানুষও তাকিয়ে আছে, আর মানুষগুলির সামনে সে নির্দ্বিধায় কিভাবে আরেকজনকে হত্যা করে ফেলতেছে। আর আমরা তো রিল্যাক্স ভাবে কিভাবে, আমাদের কেন কোনো ভয় ডর নাই? আর আমরা জেলে গেলে জামিনে ছাড়া পেয়ে যাই কেন? আর আমরা যারা এই যে এরকম ভয়ঙ্কর কাজগুলো ঘটে জেলে যাই, আমাদের পক্ষে কিন্তু অহরহ উকিল কেন দাঁড়ায়? আমার মানে বোঝে আসে না যে আমরা যাকে পানিশ করতে চাই সে পানিশ হয় না। এখন দেখা যায় যে এরকম ঘটনা ঘটে যে মানুষের কাছে মামলাটা হচ্ছে সহজ ইস্যু। আমি আপনার একটা অন্যায় করছি, লাইক আপনার থেকে আমি টাকা, আপনি আমার থেকে টাকা পান, আমি টাকা দিব না, আপনি মামলা দেন, কোনো সমস্যা নাই, আমি জেলে যাবো, গিয়ে টাকা পয়সা উকিলকে কিছু দিয়ে জামিনে চলে আসবো, তারপরে যাই হাজিরা দিব, টাকাটা দিতে হইলো না। মানে জেলটা এখন মানুষের কাছে একটা মানে সব বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য একটা অপশন। জেলে যাচ্ছে, জামিনে এসে রিল্যাক্স স্বাভাবিক জীবন যাপন। মানে জেলটা হচ্ছে এখন একটা সবাই জানে যে জেলে যাওয়া মানে হলো জেল থেকে বের হয়ে যখন আসবো তখন আমি নিষ্পাপ হয়ে যাওয়া, মানে শুধুমাত্র ফর দ্য টাইম বিং যাওয়া, নিষ্পাপ হওয়ার উদ্দেশ্যে যাওয়া। আসলে শাস্তি ভোগ করার জন্য আর কেউ জেলে যায় না। মানুষ জানে যে এখন অপরাধ করে জেলে যাব, এরপর যখন বের হয়ে যাব তখন আমি নিষ্পাপ হয়ে বেরোবো। এটা একটা বড় ধরনের সার্টিফিকেট। সুতরাং অনেকে ইচ্ছাকৃত ভাবেই জেলে যায়, কারণ যেটা সহজ, কারণ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবং এটাও রিয়াদ, মানে আসলে দুঃখ লাগার কথা না, মানে আমাদের 5 তারিখের পর আমরা এই ধরনের নৃশংসতা কি দেখার প্রস্তুতি আমাদের আছে? আর একটু লাউডলি বলতে হবে। 100টা ঘটনার মধ্যে 90টা ঘটনা একটা দলেরই নাম আসে। এটা দুঃখজনক আসলে এই দলের। যদি এখনো বিএনপির আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতা কিনা বা সমর্থক কিনা এটা আমরা বিশ্বস্ত সূত্রে বা দায়িত্বশীল সূত্রে কিন্তু পাইনি, এটা অনেকে মনে করছে। পর থেকে এত ঘটনা তো এই দলেরই নাম আসে। তো অন্য দলের তো তেমন নাম আসে হয়তো 5%। তো এটা দুঃখজনক। এবং এরা আসলে এই ধরনের একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে কিছু একটা প্রমাণ করতে চায় যে দেশের শক্তি বা দেশের যে কোনো কিছু আছে, বেশি শক্তি মানে স্টিল তারা সেটা হোল্ড করে। আর না হলে তো এইভাবে ওপেনলি কেন করবে কাজটা? আর সরকারের দুর্বলতা তো আছেই, এটা তো আমাদের সবার জন্যই ভয়াবহ। সরকার দুর্বলতা, এখানে প্রধানত সরকারকেই এখানে দায় নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সবার শত্রু আছে, যে কাউকে যদি এখন রাস্তার মধ্যে এইভাবে মারতে থাকে, এটা কি মানে তার মানে এই দেশে কোনো আইন শৃঙ্খলা সিস্টেম, ন্যায় বিচার এগুলো কাজ করছে না। এটা ভয়ঙ্কর। এটা যে কারণে শেখ হাসিনাকে মানুষ হিংসা করেছে, তাকে দেশ থেকে তাড়িয়েছে, একই অবস্থা যদি এখনো হয় তাহলে এই তাড়ালেন কেন? জনাব ইসমাইল সম্রাট, একটু কাছে আসেন। ইসমাইল সম্রাট,
বলুন, শেখ হাসিনাকে তাড়িয়ে কি বা ভালো পেলেন? যে দেখুন সাগর ভাই, আসলে আমরা সবাই খুবই ব্যথিত যে আমাদের গত জুলাই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা খুবই ফ্যাসিস্ট একটা নরবিশ্বাসের হাত থেকে আমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, কিন্তু সেই স্বাধীনতার মাসে অর্থাৎ সেই জুলাইয়ে আবার নতুন করে আরেকটা আমরা হত্যাকাণ্ড দেখেছি, যেটা আসলে কোনো সুস্থ মানুষ করতে পারে না। এটা হয় বিকৃত মস্তিষ্ক অথবা অ্যাডিক্টেড, মানে কোনো সুস্থ মানুষ এরকম হত্যাকাণ্ড করতে পারবে না, এটা আমরা অন্তত বিশ্বাস করি। এবং দেখেন, আগে আমরা দেখেছি গত 15 বছরে প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা দর্শন, খুন এবং ধরেন আপনার চিন্তায় সবকিছু পরে পলিটিক্যাল আইডেন্টিটিটা সামনে নিয়ে আসা হতো এবং ওই পলিটিক্যাল পার্টি তাকে সেভ করতো, কিন্তু আমরা ওই সংস্কৃতি থেকে আগস্টের 5 তারিখে আমরা বেরিয়ে এসেছি। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি যদি মোটা দাগে আপনাকে বলি যে বাংলাদেশের এই স্বাধীনতার 10 মাস পরে, 1 বছর পরে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমি মনে করি প্রধানত দুটা কারণে। একটা হচ্ছে মব জাস্টিস আর একটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। আপনি এটাকে যে কোনো ভাবে আইডেন্টিফাই করতে এবং আমরা মব জাস্টিসকে আবার কেউ আবার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা আমি করছি, সেটাই বললাম যেটা হলো ক্ষোভ। আচ্ছা, এই যে আজকে যেটা হলো, এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ? কিসের খুব? এগুলো হচ্ছে আমরা এটা কি ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে? এটা তো এখানে চাঁদাবাজি, দখল বাণিজ্য। হ্যাঁ, এখানে বিভিন্ন কিন্তু ধরনের- আমরা এর আগের যেগুলি হয়েছে এগুলিকে আমরা মব বলে বলে যারা এগুলি ঘটিয়েছে তাদেরকে কিন্তু কোনো না কোনো ছাড় দেওয়ার চেষ্টা করেছে। মব কোনোভাবেই জাস্টিস হতে পারে না। কিন্তু 5 তারিখের পরে আপনি দেখবেন বিশেষ কিছু ব্যক্তি এবং বিশেষ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী এই মবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তো এটার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ছিলাম এবং আমরা ধরেন এই ঘটনার পরে আমি তো মনে করি যে রাষ্ট্র কি করছে, কোন রাজনৈতিক দলের কে হত্যা হয়েছে, যেমন যুব দলের একটা নেতাকে হত্যা করার পরে তার রক কেটে দিয়ে হয়েছে, তারপরে এখানে আবার যুব দল বা যে কোনো বলা হচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা তাকে মেরেছে। তো এই যে ঘটনাগুলো, এক জায়গায় তারা মেরেছে আর এক জায়গায় তারা মরছে, এই ঘটনাগুলোর জন্য রাষ্ট্র কি করছে? আমাদের কথা হচ্ছে যে আমরা এই বিপ্লবী সরকারের মধ্যে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা ডোন্ট কেয়ার ভাব দেখছি যে আরে জনগণ যা করার করুক, সরকারের মনে হয় যে কোনো দায়বদ্ধতা নাই। কারণ আমরা দেখছি যে ন্যূনতম যদি দায়বদ্ধতা থাকতো তাহলে সরকারের এই ঘটনার পরে সরকারের কয়জন উপদেষ্টা সেখানে গিয়েছে বা এই জিনিসটার আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব, সেনাবাহিনীর আমরা সেরকম কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না, যার কারণে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। তা না হলে 5 তারিখের পরে এরকম দুঃসাহস, এরকম ঘটনা বাংলাদেশের মানুষ ঘটাবে, তাও আবার পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে না, একটা ইন্টেরিয়ার গভর্নমেন্টের আমলে। আমি ধরে নিতাম যদি আজকে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো আওয়ামী লীগের মতো, তাদের নেতা কর্মীরা হত্যা করছে, চাঁদাবাজি করছে, সেটা হলে তাহলে একটা কথা, কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাহলে এই দুঃসাহস কেন করে? এর দায়ভার অবশ্যই আমাদের উপদেষ্টাদেরকে নিতে হবে, এই গভর্নমেন্টকে নিতে হবে, তাদের নিশ্চুপ থাকার কারণে। এবং তারা সত্যিকার অর্থে এখন পর্যন্ত মব জাস্টিস এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে পারে নাই বিধায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি যে নির্বাচন আগ পর্যন্ত এই ঘটনাগুলো আরো বেড়ে যাবে, তখন আপনি কাকে দায়ী দিবেন? যখন তফসিল ঘোষণার পরে হবে, তাহলে এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দল নেবে না, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই যে ধরেন এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এটার জন্য আমি মনে করি সরকারকে এখনই স্ট্রং হওয়া দরকার এবং এটা দৃষ্টান্তমূলক যদি আপনি একটা শাস্তি দেন 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, তাকে সত্যিকার অর্থে আমি তো মনে করি যে যারা ভিডিও ফুটেজ আছে, যারা এই ঘটনাটা ঘটেছে, সে যেই হোক না কেন, সে তো হত্যা করেছে, এটা তো আমরা দেখছি, তাকে আপনি জনসম্মুখে ফাঁসি দিয়ে দেন। শাহবাগে এরকম সারা দেশ থেকে 10 জনকে ঝুলিয়ে দেন, দেখবেন বাংলাদেশে এই দুঃসাহস আর কেউ করবে না। কিন্তু আমরা দেখি যে বছরের পর বছর চলে যায়, বিচার হয়, কন্টেন্ট হয়, আরে জনসম্মুখে আপনি একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য একটা বিচার করেন, সে তো জনসম্মুখেই মেরেছে, তাহলে তাকেও জনসম্মুখে ফাঁসি দিয়ে দেন, কেউ আর এই দুঃসাহস করবে না। কিন্তু বাংলাদেশে তো আসলে সেরকম সরকারও আমরা দেখি না, সেই দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য কোনো ব্যক্তির আমরা উদ্যোগও দেখি না। তাকে ক্রস ফায়ার দিয়ে দেয়, যেখানে সে মেরেছে সেখানেই তাকে ক্রস ফায়ার দিয়ে দেওয়া হোক, ওপেন। এটা তো আমরা দৃষ্টান্ত স্থাপনের জন্য করতে পারি, মব জাস্টিস বন্ধ করার জন্য, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করার জন্য আমরা এগুলো করতে পারি। আমার বিষয় হলো কি, একজন অপরাধী তখনই উৎসাহিত বোধ করে Right. আরো অধিক শক্তি নিয়ে আরেকটা অপরাধ সংগঠিত করতে, যখন বিচারহীনতার সংস্কৃতি দেশে বিদ্যমান থাকে। তাহলে আমরা যে 5 তারিখ করলাম সুবিচার চাওয়ার জন্য না, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলাম না কেন? সেই বিচার নিশ্চিত করতে পারলাম না কেন? এই চাঁদাবাজি হচ্ছে না বলার কোনো সুযোগ নেই, দখলদারিত্ব হচ্ছে না বলার কোনো সুযোগ নেই, ধর্ষণ না কেন? জামিন হচ্ছে কেন? ছাড়ছি কেন? এই কেন প্রশ্নগুলো আগে খোলা দরকার, কেন প্রশ্নগুলো খোলা দরকার? সেটাই, এই বিষয়গুলি আর আমরা আসলে অপরাধকে আমি যদি ইসমাইল সম্রাট বলি, অপরাধ কিন্তু শুধুমাত্র কাউকে গ্রেপ্তার করে জেলের ভিতরে পুরে রাখাটাই কিন্তু অপরাধের বিচার নয়। রাইট। অপরাধের বিচার তখনই হয়, অপরাধ সমাজ থেকে তখনই যাবে যখন এই অপরাধের শাস্তি মানুষ দেখে, এই অপরাধের শাস্তিগুলি যখন দৃশ্যমান হয়,
এই অপরাধের শাস্তি যখন খুব জঘন্য হয়, দৃষ্টান্তমূলক হয়, তখন মানুষ সেই সমাজে অপরাধ কমে। কেন মিডল ইস্টে এই ওপেন হাত কেটে ফেলা হয়, কেন ওপেন মানুষের গলা কাটা হয়? আমি এটাকে সমর্থন করি না, কিন্তু এই কনসেপ্টটা কি জানেন? কনসেপ্টটা হলো যে আমার এটা এমন ভাবে দেখালাম আমি এই অপরাধ যেন আরো কেউ করার সাহস না পায়। অপরাধ করছে কিছু এই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে 1580 জন লোকের প্রাণ গেল, অনেক সন্তান আমার চোখ হারালো। প্রশ্নটি হলো এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য? কখনোই না। কখনো সেই জায়গাটাই যেটা সম্রাট যেটা বললো যে এখন পর্যন্ত 24 ঘন্টা বা 48 ঘন্টা হয়ে গেছে, এত বড় একটি আলোচিত ঘটনা, তো গা শিউরে ওঠার মতো একটা, গায়ের লোমটা খাড়া হয়ে গেছে দেখার পরে। এখন পর্যন্ত কেন এই ঘটনার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি জানি না কিছু এখনো কারা করেছে এ নিয়ে আমরা সংশয়ে আছি এবং এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই ভাই। অতএব সেটি জানানো দরকার। এবং আমি অনুরোধ করবো একজন শিক্ষক হিসাবে, 4 জন গ্রেপ্তার হয়েছে। আচ্ছা যাক, এই মুহূর্তে খবর এসছে যে সেখানকার যারা ঘটনা জড়িত ছিল তাদের মধ্যে 4 জন গ্রেপ্তার হয়েছে। কোনো পলিটিক্যাল আইডেন্টিটি কি এ পর্যন্ত প্রকাশ পেয়েছে? আমি একজন শিক্ষক হিসাবে অনুরোধ করবো যে আমি মর্মাহত লজ্জিত নাগরিক হিসাবে দয়া করে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে এই অপরাধের তো বিচার করবেই, বরং আগামী দিনে যেন বাংলাদেশে আর কেউ নতুন করে বিশ্বজিৎ, গতকাল গেছে বিশ্বজিতের হত্যাকাণ্ড আমরা দেখিনি দেশে, আর একটা বিশ্বজিতের মতো করে একটা ঘটনার চোখে দেখবো। এই জন্য তো এই দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেনি বাংলাদেশের মানুষরা। কিন্তু প্রশ্ন হলো যে একটা দলে আইন শৃঙ্খলা বাহিনীকে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে না, একটা পার্টিকুলার দল চাঁদাবাজ বন্ধ করতে পারবে না, একটা পার্টিকুলার রাজনৈতিক দল চাঁদাবাজিদের বিচার করতে পারবে না। এগুলা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনী, দেশের বিচার ব্যবস্থা, এগুলোকে সক্ষমতায় আসতে হবে। সেই সক্ষমতা কেন আসছে না? 11 মাস চলে যাচ্ছে, সেই বিষয়টা বোধহয় আমাদের খুঁজে দেখা আমাদের জবাবদিহিতা কে করবে? রাজনৈতিক দলগুলো। জি, আমরা ঠিক আছে, আমরা আমাদের বিতর্কটা আমি কনক্লুড করি। প্রিয় দর্শক যারা দেখছেন, ভাই বোনেরা, আমরা খুবই মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনায় দেখবার পর আমাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সবাই কোনো না কোনোভাবে বড় প্রশ্ন তুলছে যে এই সরকার এই ক্ষমতা নেওয়ার পর ইন্টারিম সরকার কি আগের সরকারগুলো থেকে তুলনামূলকভাবে কোনো ভালো পারফরমেন্স করছে? এই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে রাখছি, একটু বলে দিয়ে রাখছি। এই পর্যন্ত যত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত 1 বছরে এই সরকার আসার পর, যতগুলি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, কোনো একটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখেছি? আমরা কি এই কিছুদিন আগে যে কয়েকটা বাচ্চা ধর্ষণ হলো, একটা আসিয়া ধর্ষণের হত্যা করা হলো, মসজিদে লাশ পাওয়া গেছে ময়নার, তারপরে আমরা সবাই দাবি করেছিলাম, আমরা সবাই একদম পুরোপুরি একসাথে কথা দাবি করেছিলাম যে অন্ততপক্ষে আসিয়ার যারা ধর্ষক, যে ধর্ষক আছে তার জনসম্মুখে বিচার করা হোক। কারণ একদম কি যদি আমাদের কথা সরকার না শুনে, তাহলে এই সরকার আমাদের কতটা ভালো কিছু দিতে পারবে ভবিষ্যতে, এ নিয়ে বড় একটি প্রশ্ন তুলে আপনাদের কাছে এই প্রশ্নের রাখছি। আপনারা আপনাদের মতো করে লিখে জবাব দিবেন এবং থাকবেন। আমি হয়তো টকশো অন্যভাবে করি, কিন্তু আজকে হঠাৎ করে আমাদের টেবিলে কথা হচ্ছিল, আপনাদেরকে সব কিছু শেয়ার করলাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ।